প্রান্তিককে ফাঁসাতে লোক পাঠালে প্রান্তিকের পাশে ঢাল হয়ে দাঁড়ায় মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ডাইনিং টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। এরপরেই দেখা যায় পুলিশ অফিসার এসে বলতে থাকে, আপনাদের কাছে একটা দরকার ছিল। এরপরে ঋতুজাকে ডাকলে ঋতুজা যখনই সামনে আসে তখনই ঋতুজাকে অনুজার ছবি দেখিয়ে বলতে থাকে, আপনারা কি এই মহিলাকে চেনেন? আপনার মুখের সঙ্গে হুবহু মিল। তাই আপনার কাছে আসা। আমাদের মনে হলো আপনি যদি কোনোভাবে এর সম্পর্কে জেনে থাকেন। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই দেখা যাবে বাড়ির সবাই সেম ঋতুজার মতো চেহারা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরেই বিহান বলতে থাকে, মা এরকম কেন? তুমি কি এরকম সেজেছিলে? তখনই রুদ্র বলে ওঠে, না বিহান, এটা মা না, এটা মা কিছুতেই হতে পারে না। তখনই অখিলেশ বলে, হ্যাঁ রুদ্র একদম ঠিক বলেছে, এটা তোমাদের মা নয়। এদিকে দেখা যাবে মুক্তি ও অভিজ্ঞান দত্ত কফি শপে বসে একটি মেয়েকে অ্যাপয়েন্ট করছে প্রান্তিককে ফাঁসানোর জন্য। মেয়েটিকে টাকা দিয়ে হায়ার করেছে। তখনই মুক্তি বলে, আসলে উনি একজন প্রফেশনাল অ্যাক্টর, আর উনি কাজ পায় না বলেই, কাজ না পাওয়ায় পেট তো চালাতে হবে, তাই এখানে এরকম কাজ করতে রাজি হয়েছে। তাছাড়া উনি কিছুতেই এই কাজ করতে রাজি হতেন না। উনি তো একজন অ্যাক্টর, উনি অ্যাক্টিং করে, এভাবে এগুলো কাজ কিছুতেই উনি করেন না। তখন এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমাকে যা যা বুঝিয়ে দেওয়া হয়েছে তুমি কি সেগুলো বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পেরেছো যে কি করতে হবে? সমস্ত কাজ কিন্তু ঠিকঠাক ভাবে করতে হবে। কোনো গরমিল করলে, কোনো ঝামেলা করলে কিন্তু ভালো হবে না। এই কথা শুনে দেখা যাবে মেয়েটা বলতে থাকে, আমি আপনাদের সমস্ত কাজ ঠিকঠাক ভাবে করে দেব। এদিকে দেখা যাবে অফিসার ছবিটা দেখিয়ে বলতে থাকে, আসলে এটা হচ্ছে অনুজা। অনুজা আর হচ্ছে, তখনই ঋতুজা বলে, হ্যাঁ ওটা অনুজা, আমার যমজ বোন। আর ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, অনেকদিন হলো ওর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, কোনো কথা নেই। কিন্তু কিন্তু আমরা দুজন একে অপরের পরিপূরক ছিলাম। কিন্তু ও ও ও ও একটা লোভে পড়ে যায়। লোভে পড়ে ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়ে যায়। আস্তে আস্তে ও অপরাধের সঙ্গে যুক্ত হয়। এরপরে আমাদের সঙ্গে সম্পর্ক ওর নষ্ট হয়ে যায়। এরপর থেকে ওর সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক থাকে না। তখনই দেখা যায়, এ কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, মায়ের কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগে। মা যে কথাগুলো বলে সেগুলো শুনলে আমার কেমন যেন একটা সন্দেহ হয়। মা তো এভাবে কথা বলতো না। এরপরে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, মেয়েটা অনেক ভালো ছিল। ওর তো অনেক গুণও ছিল, তাই না? একদিকে তো আর বিচার করলে হয় না। শুধুমাত্র ওর অপরাধমূলক কাজের জন্য ওকে জেলে ভরা হবে, কিন্তু ওর যে ভালো দিকগুলো ছিল সেগুলোর কি হবে? সেগুলো তো ওর ওর পাওনা, তাই না? ও তো সেগুলো এনজয় করতে পারতো। এদিকে দেখা যাবে মেয়েটা বলতে থাকে, আমি সমস্ত কাজ ঠিকঠাক ভাবে করে দেব, কিন্তু কিন্তু একটা একটা কথা বলবেন, আমি কোনো ঝামেলায় পড়বো না তো যদি কোনোভাবে ফেঁসে যাই? তখনই মুক্তি বলে, কোনোভাবে ফেঁসে গেলে তুমি যাবে, কিন্তু মুখ আমাদের হয়ে কখনো খুলবা না, কখনো মুখ খুলতে পারবে না তুমি। তখন এই কথা শুনে মেয়েটি বলে, ঠিক আছে, আপনি আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু ঠিকঠাক ভাবেই করব, কিন্তু দেখবেন আমি যেন কোনোভাবে ফেঁসে না যাই। তখনই মুক্তি বলে, হ্যাঁ আমি দেখবো, আমি অবশ্যই দেখবো তুমি যেন কোনোভাবে ফেঁসে না যাও। তাই বলছি, আমি যেভাবে যেভাবে কাজ করতে বলবো ঠিক সেভাবে কাজ করবে। এর বাইরে আর কিছু করার চেষ্টা করবে না, কোনো কিছু করতে যাবেও না। কথাটা যেন মাথায় থাকে। এ কথা শুনে মেয়েটি বলে, ঠিক আছে ম্যাম, আপনি একদম ভাববেন না, আমি সমস্ত কিছু বুঝতে পেরেছি। এরপরেই মুক্তি বলে, যদি বুঝতে পেরে থাকো তবে ভালো, আর যদি না বুঝতে পেরে থাকো তবে সেটা হবে তোমার জন্য খারাপ। বুঝতে পেরেছো তুমি? এদিকে দেখা যাবে অখিলেশ বলে, কি ব্যাপার ঋতু, তুমি তো একটা সময় অনুজার কথা শুনতেই পারতে না, তুমি বলতে যে ও একজন ক্রিমিনাল, ও আমাদের জীবন থেকে চলে গেছে, এটাই ভালো। কিন্তু আজকে ওর হয়ে এত ভালো ভালো কথা বলার কারণটা কি জানতে পারি? ওর হয়ে এই কথাগুলো বলার কারণ কি? তখনই ঋতুজা বলে, না না অখিলেশ, আমি সেভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে হয়তো বা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ওরও তো ভালো দিক ছিল, তাই না? আমরা দুজন দুজন একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে জন্ম হয়েছে, একসঙ্গে সমস্ত কিছু করেছি, কিন্তু ও ও এরকম লোভে পড়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। তখনই অফিসার বলে, আপনার কাছে মুখের সঙ্গে মিল থাকায় আমরা এখানে এসেছি। সরি, চিন্তা করবেন না। আর যদি কোনো রকম কোনো ইনফরমেশন পান, প্লিজ আমাদের সাহায্য করবেন। আমাদের সাহায্য করলে আমরা একটু খুশি হব। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, ঠিক আছে, আমি আপনাদের সাহায্য করব।
তখনই মেঘমালা মনে মনে বলতে থাকে, আমি সত্যি বুঝতে পারছি না, মায়ের কথাগুলো, আচরণগুলো কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। মা দিন দিন পাল্টে যাচ্ছে, মাকে আমার পুরো অচেনা লাগছে, মাকে কোনোভাবে আমি চিনতে পারছি না। মাকে সত্যি সত্যি আমাদের মধ্যে আছে নাকি অন্য কিছু, কোনো রকম কোনো গরমিল আছে নাকি। এদিকে দেখা যাবে মুক্তি বলতে থাকে, যে করে হোক আমরা যেভাবে তোমাকে কাজ করতে বলেছি সেভাবে কাজটা কমপ্লিট করতে হবে, সেভাবে সমস্ত কিছু সাজাতে হবে, কোনো যেন ঝামেলা না হয়। আর প্রান্তিককে প্রান্তিককে কিভাবে ফাঁসাতে হবে সেটা তো তুমি জানোই, তাই না? তখনই দেখা যাবে মেয়েটা বলতে থাকে, ঠিক আছে ম্যাম, তবে আমি আসছি, সমস্ত কিছু ঠিকঠাক করাই আছে, শুধু কাজ শুরু করে দেব। এরপরে দেখা যাবে এই বলেই তখনই সেখান থেকে মেয়েটি চলে যায়। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, যে করেই হোক ওই প্রান্তিককে আমি উচিত শিক্ষা দেব, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ও আমার নাতনিকে এমন ভাবে ভয় দেখিয়ে রেখেছে যে আমি এত লোক পাঠানোর পরেও মোনা কিছুতেই আমার কাছে এলো না, মোনা ওখানেই থেকে গেল। আমি আমি কিছুতেই ছাড়বো না। মোনা প্রাইভেট, মোনা মোনা পরীক্ষা দিতে আসেনি, মোনা কিচ্ছু করছে না। এদিকে দেখা যাবে রাজীবদের বাড়িতে আসে মোনালিসা আর বলতে থাকে, আপনার দাদার প্রচন্ড রাত্রে জ্বর ছিল, আমি তো কিছু করতে পারি না, সেভাবে তো আর কখনো কিছু করা হয়নি, তাই আমি আপনার কাছে এসেছিলাম। দিদি কোথায়? তখনই রাজীব বলে, আসলে দিদি তো নেই, জামাইবাবুর কাছে গেছে। চিন্তা করবেন না, কোনো সমস্যা? তখনই তখনই দেখা যাবে প্রান্তিক এসে বলতে থাকে, আচ্ছা, উম, রাজীব কি করছিস? আমাদের তো আশ্রমে বেরিয়ে যেতে হবে, অনাথ আশ্রমের বাচ্চাগুলো অপেক্ষা করছে, তাই তো? তখনই মোনা বলে, কেন আশ্রমে যাবেন? আমার আমার প্রচন্ড খিদে পেয়েছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে, সেদিকে কোনো খেয়াল না রেখে শুধু এখানে ঘুরছে ওখানে ঘুরছে। তখনই প্রান্তিক বলে, ঠিক আছে, তবে আজকে আর আশ্রমে যাচ্ছি না, তাই তো? তখনই মোনা বলে, হ্যাঁ, আশ্রমে না গেলে আজ কি হবে, একদিন না গেলেই বা কি। তখনই প্রান্তিক বলে, তবে তুমি রান্না করবে, আমি আর রাজীব দুজনে মিলে বসে বসে খাবো, ঠিক আছে? তখনই মোনা বলে, এসব কি বলছেন আপনি? আপনি কি বলছেন, রান্না আর আমি? তখনই প্রান্তিক বলে, কেন কেন পারবে না? অবশ্যই পারতে হবে, পারতে তো হবে, কারণ কম্পাসের শাশুড়ির আজকে জন্মদিন, আর কম্পাস নিজ হাতে রান্না করছে। কম্পাস নিজ হাতে ওর শাশুড়ির জন্য রান্না করছে, আর আমাকে তো নেমন্তন্ন করেছে, বলেছে যে রাতে গিয়ে খেয়ে আসতে। এদিকে দেখা যাবে ঋতুজা ড্রাইভারকে বলতে থাকে, আমার আর এসব করতে ভালো লাগছে না, কেমন যেন অস্বস্তি হচ্ছে, এইসব কিছু থেকে যে করে হোক বেরোতে হবে। আর ওদিকে ঋতুজার কি খবর? তখনই ড্রাইভার বলে, অনুজা ম্যাম, চিন্তা করবেন না, ওদিকে সমস্ত কিছু ঠিকঠাকই আছে, ওনাকে এমন জায়গায় রেখেছি ওখান থেকে কিছুতেই উনি বেরোতে পারবেন না। এরপরে দেখা যাবে যখনই অনুজা গাড়িতে উঠবে তখনই কম্পাস ডাক দেয় আর বলতে থাকে, মা, আমরা একটু কোচিং সেন্টারে যাচ্ছি, আমাদের প্লিজ নামিয়ে দেবে? তখনই দেখা যাবে অনুজা আমতা আমতা খেয়ে যায় আর বলতে থাকে, কেন, তোমরা গাড়ি নিয়ে যাবে না? তখনই বিহান বলে, আসলে পরিস্থিতিটা তো অনেক খারাপ, তাই ভাবছিলাম এত গাড়ি ইউজ করার কিছু নেই। এদিকে দেখা যাবে মোহিনীকে কফি শপে ডাকে মুক্তিকে বলতে থাকে, কি ব্যাপার মুক্তি, তুমি এভাবে আমাকে কেন বারবার ডাকছো? আমি তোমাকে একটা কথা সার্পলি বলে দিচ্ছি, আমাকে প্লিজ আর ডাকবে না, কারণ কারণ আমি আর তোমাদের কোনো কাজে হেল্প করতে পারবো না, আমার দ্বারা আর তোমরা কোনো হেল্প পাবে না। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত রেগে যায় আর বলতে থাকে, কি বলছো এসব? তোমার দ্বারাই কোনো হেল্প পাবো না মানে? কেন পাবো না? তখনই তখনই দেখা যাবে মোহিনী বলে, আসলে আমি আমি বুঝতে পারছি যে ওরা শুধু একাই দোষী নয়, এখানে আরো কালপ্রিট আছে। আর সেই কালপ্রিট গুলোকে যদি আমি ধরি তবে তো আরো আরো দূর এগিয়ে যায় ব্যাপারটা, তাই না? তাই ভাবছি এসব কিছু বাদ দিয়ে যে কোনো একটা কিছু করব। আর কম্পাস আমার মেয়েটাকে যেভাবে যেভাবে আগলে রেখেছে, যখন আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, ওই কম্পাস মেয়েটাই আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আমার মেয়েটাকে সুস্থ করে তুলেছে। এখন মুখার্জি পরিবারের সবাই সবাই মিলে আমার মেয়েটাকে আগলে রেখেছে, ওরা সবাই আমার মেয়েটাকে মেনে নিয়েছে। এ কথা শুনে দেখা যাবে মুক্তি বলতে থাকে, তুমি যা বলছো ভেবে বলছো তো মোহিনী? তোমার কথাগুলো সত্যি, আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে, তুমি এভাবে এভাবে আমাদের থেকে দূরে যেতে পারো না। তখনই মোহিনী বলে, হ্যাঁ পারি, অবশ্যই পারি, আপনারাও অনেক কিছুর সঙ্গে যুক্ত আছেন। আমার কাছে খবর এসেছে যে ডিলার সেই প্রোডাক্টগুলো সাপ্লাই করেছিল, সে ডিলার একটি বেনামি কোম্পানি থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতো। আমি যদি ভুল না করি সেই কোম্পানিটা অন্য কারো নয়, মিস্টার অভিজ্ঞান দত্ত, এটা আমি খুব ভালোভাবেই জানি। তখনই দেখা যাবে মুক্তি মোহিনীর গলা টিপতে যাবে, তখনই অভিজ্ঞান দত্ত বলে, প্লিজ এখানে এখানে সিনক্রেট করবেন না, এখানে
কোনো রকম কোনো সিক্রেট চলবে না। আর মোহিনী, তুমি সত্যি বলছো তুমি আমাদের সঙ্গে আর কাজ করবে না? এদিকে দেখা যাবে বিহান বলতে থাকে, কি হলো মা, বলো, আমাদের নামিয়ে দেবে? তখনই ঋতুজা বলে, হ্যাঁ অবশ্যই, কেন নামাবো না? এতে আবার এত কথা বলার কি আছে? এত তো কথা বলার কিছু নেই। এরপরে দেখা যাবে এই বললেই তখনই কম্পাস ও বিহানকে গাড়িতে উঠে বসতে বলে ঋতুজা। এরপরে ঋতুজা মনে মনে বলতে থাকে, এই মেয়েটা সবসময় আগ বাড়িয়ে কিছু না কিছু একটা করতে আসে, সত্যি একে আর নেওয়া যাচ্ছে না, একে আর আমার সহ্য হচ্ছে না। তখনই দেখা যাবে কম্পাস মনে মনে বলতে থাকে, তোমরা যাই করো না কেন তোমাকে আমি অবশ্যই ধরবো, তুমি সত্যি সত্যি অন্য কেউ কিনা আমাকে জানতে হবে। এদিকে দেখা যাবে মোহিনীর সঙ্গে তর্ক করতে থাকে মুক্তি। মুক্তি বলতে থাকে, তুমি বুঝতে পারছো না যে আমাদের সঙ্গে এরকম করার ফল কি হতে পারে, তোমাকে কি সহ্য করতে হতে পারে? তখনই মোহিনী বলে, আমি নিজেকে প্রস্তুত রেখেছি, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে নিতে আমি নিজেকে প্রস্তুত করেই রেখেছি। তার কারণেই তো বিহানদের পরিবারে ঢুকেছিলাম ওদের ক্ষতি করার জন্য। এখন আমি ডিসিশন নিয়েছি, ওদের ক্ষতি নয়, ওদেরকে প্রোটেক্ট করবে এই মোহিনী। এ কথা শুনে দেখা যাবে মুক্তি মোহিনীকে চ্যালেঞ্জ করে আর বলতে থাকে, শোনো মোহিনী, এটার জন্য তোমাকে পস্তাতে হবে, তুমি যেটা করলে একদম ঠিক করলে না। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এখনো সময় আছে মোহিনী, বোঝার চেষ্টা করো। তখনই মোহিনী কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে মোনালিসা প্রান্তিকের দেওয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে রান্নাঘরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে স্টোভ জ্বালানোর চেষ্টা করে। তখনই দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, হবে না হবে না, ধুয়ে দাও, তোমার দ্বারাই এসব কিছু সম্ভব নয়। তখনই মোনালিসা বলে, কেন বলছেন এসব? আমি অবশ্যই পারবো, আমি আজকে রান্না করে আপনাদের খাওয়াবো, দেখি পারি কিনা। তখনই দেখা যাবে মোনালিসা আরো বলতে থাকে, সবসময় আমাকে ইরিটেশন করা তো, এটাও আমি দেখিয়ে দেব। এরপরে প্রান্তিককে বলতে থাকে, আমি আমি যেটাই করি আপনার কেন সহ্য হয় না সেটা? তখনই তখনই রাজীবকে বলে, রাজীব দা, আপনি একটু আমাকে স্টোভটা চালানো শিখাবেন? তখনই রাজীব বলতে থাকে, অবশ্যই অবশ্যই, কেন শিখাবো না? আপনি আপনি শিখতে চাইলে অবশ্যই শেখাবো, আপনি শিখে দেখুন। তখনই দেখা যাবে এ কথা শুনে প্রান্তিক বলতে থাকে, সত্যি মেয়েটা অনেক সহজ সরল, ওকে ওকে ওর দাদু একদম একদম হাতের পুতুল করে রেখেছিল। এরপরে দেখা যাবে তখনই মোনালিসা বলতে থাকে, এখন এখন ডিম ভাজি আর ভাত করলে কেমন হয়? তখনই প্রান্তিক ও রাজীব বলতে থাকে, তুমি আমাদের জন্য যেটা রান্না করবে আমরা সেটাতেই খুশি। এরপরে দেখা যাবে মোনালিসা ডিম নিয়ে এসে বলতে থাকে, এখন আমি ডিমগুলো ভাজি করব, তার জন্য তো পেঁয়াজ কুচি ও মরিচ কুচির দরকার, তাই না? এরপরে দেখা যাবে প্রান্তিক প্রান্তিক অবাক হয়ে মোনালিসার দিকে তাকিয়ে থাকে, মনের মধ্যে কিছু একটা কিছু একটা নিয়ে থাকে। এরপরে দেখা যাবে আস্তে আস্তে মোনালিসার কাছে আসে, সেখানে এসে মোনালিসার চুলগুলো সরিয়ে দিতে থাকে আর বলতে থাকে, চুলগুলো তো হঠাৎ করে আগুনে পুড়ে যেতে পারে, তাই না? এই বলেই চুলগুলো বেনুনি পাকিয়ে দেয় প্রান্তিক। এটা দেখে খুশি হয়ে যায় মোনা। মোনা মনে মনে বলতে থাকে, এরকম টেক কেয়ার তো আমাকে কখনো কেউ করেনি, আমি তো বিহানকে এতটা ভালোবেসেছি, বিহান তো কখনো আমার সঙ্গে এরকম এরকম ব্যবহার করেনি, ও তো কখনো আমাকে এরকম টেক কেয়ার করেনি। আর যাকে আমি সহ্য করতে পারি না সে আমার জন্য কত কিছুই না ভাবে। এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্তের পাঠানো সেই মেয়েটি পুলিশ সঙ্গে নিয়ে প্রান্তিকের বাড়িতে আসে। সেখানে এসে বলতে থাকে, কাল রাতে এই লোকটাই আমার সঙ্গে অসভ্যতম করেছে, আমার সঙ্গে মিসবিহেভ করেছে, আমাকে মলেস্ট করার চেষ্টা করেছে। এটা শুনে অবাক হয়ে যায় মোনালিসা ও প্রান্তিক। মোনালিসা বলতে থাকে, এই মেয়ে, তুমি কি বলছো এসব? তুমি তুমি একদম মুখ সামলে কথা বলবে, তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? তখনই মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনার স্বামী কালকে আমার সঙ্গে অসভ্যতম করেছে। তখনই মোনা বলে, এটা হতে পারে না, কারণ কালকে প্রান্তিক বাবুর অনেক জ্বর ছিল আর সে বাড়িতেই ছিল। এদিকে দেখা যাবে ড্রাইভারকে বিহান বলতে থাকে, আচ্ছা, আপনি কতদিন যাবত এখানে ড্রাইভারি করছেন? এদিকে দেখা যাবে পিছনে বসে অনুজা মনে মনে বলতে থাকে, ওরা কি আমাকে সন্দেহ করছে? এভাবে কেন প্রশ্ন করছে আমি বুঝতে পারছি না। এরা এরা আসলে কি চাইছে? এরা এখানে কি আমাকে আমাকে পরীক্ষা করার জন্য আমার সঙ্গে এলো নাকি?